ছোট্ট ছুটিতে কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টা দূরে এমন এক স্থানের আজ খোঁজ দেব, যেখানে একদিকে রয়েছে ঝর্ণা, করতে পারবেন জঙ্গল সাফারি, দেখতে পারবেন বন্যপ্রাণও, পাশেই রয়েছে সুন্দর এক ড্যাম যেখানে পরিযায়ী পাখিরা উড়ে বেড়ায়, দেখতে পারবেন শতাব্দী প্রাচীন এক প্রাসাদও যেখানে ইতিহাস থমকে দাঁড়িয়ে রয়েছে। রয়েছে বেশ কয়েকটি সুন্দর মন্দির, রয়েছে নীল জলের লেক, আর তাছাড়া আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এক জাগ্রত মন্দিরও দর্শন করে নিতে পারবেন। পাশেই রয়েছে সুন্দর এক নদী, যেখানে বোটিং করে আপনারা পৌঁছাতে পারবেন এক ম্যানগ্রোভে, যেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী আজও এই ম্যানগ্রোভ। রয়েছে এক সুন্দর বালির দ্বীপও, যেখানে বালি নিয়ে আপনি খেলা করতে পারবেন। আর রয়েছে এক সুন্দর সমুদ্র সৈকত, যার সাগর পাড়ে পড়ে রয়েছে শঙ্খ ঝিনুকেরা। এরকমই এক স্থানে থাকতে পারবেন সুন্দর এক বিচ ক্যাম্পে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের থাকার রুম। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে, যেখানে জঙ্গল, পাহাড়, ড্যাম, সমুদ্র, নদী সব কিছুর হাতছানি একসঙ্গে। তাই আজ আমরা যাব বালাসর বা বালেশ্বরে। বালাসোর যাওয়ার জন্য সবথেকে সেরা উপায় হলো হাওড়া থেকে ট্রেনে করে যাওয়া। রয়েছে ধৌলি এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস। তবে আমরা যেই ট্রিপ করব, যেহেতু অনেক কিছু দেখব এই 1 নাইট 2 ডেজের প্ল্যানে, তাই আজকে আমরা সকাল 6টা 10-এর হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে যাব বালাসোর। ভাড়া নিয়েছিল মাত্র 800 টাকার মতো, আর 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নদী পেরিয়ে আমরা সকালবেলা 8টা 50-এ পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে। আপনারা যদি অন্য ট্রেনে করে আসেন, আপনারা কিন্তু জঙ্গল সাফারি করতে পারবেন না। আমরা বন্দে ভারতে করে এসে নির্দিষ্ট সময় বেরিয়ে এলাম বালাসোর স্টেশন থেকে। আর আমরা এবারে ট্রিপ করছি RRR ক্যাম্পের সঙ্গে, যা দুবলাগাড়ি বিচে অবস্থিত। ওনারাই পুরো ব্যবস্থা করে দিয়েছিলেন আর গাড়িও পাঠিয়ে দিয়েছিলেন বালাসোর স্টেশনে। আমরা NH-16 ধরে এখন এগিয়ে চলেছি। আজকে আমাদের প্রথম গন্তব্য কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তাই প্রথমে আমরা যাব কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির অফিসে। সেখান থেকে করে নিতে হবে পারমিশন। আপনারা অনলাইনেও করতে পারেন, আর ইচ্ছে হলে এখানে সরাসরি চলে আসুন ওনাদের অফিসে, সেখান থেকে পেয়ে যাবেন অফলাইনের পারমিট। কুলডিহা ফরেস্ট যাওয়ার জন্য এই ফরেস্ট অফিস থেকে আপনাদের করাতে হবে পারমিট। ভারতীয়দের জন্য, অ্যাডাল্টদের জন্য পারমিটের দাম হচ্ছে 40 টাকা করে, আর গাড়ির জন্য 100 টাকা। এবং আপনাদের কাছে যদি প্রফেশনাল ক্যামেরা থাকে বা কোনো ব্লগিং করতে আসেন, তাহলে কিন্তু 1000 টাকা করে টিকিট লাগবে। আমরা দেখুন পারমিট করিয়ে নিয়েছি। এইবার এখান থেকে বেরোবো কুলডিহা ফরেস্টের উদ্দেশ্যে। বালাসোর স্টেশন থেকে 29 কিলোমিটার দূরে কুলডিহা ফরেস্ট। পথে যেতে যেতে আপনারা দেখতে পারবেন সুউচ্চ পাহাড়, সবুজ বনানী এবং বেশ কয়েকটি আদিবাসীদের গ্রাম। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর কুলডিহার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা কুলডিহা ফরেস্ট কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত। 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম স্যাঞ্চুয়ারির সামনে। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির সামনে চলে এসেছি। যেই টিকিটটা বা যে পারমিটটা আমরা নিয়েছিলাম তা এখানে চেক করানো হয়, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। অনেক জীবজন্তু, হরিণ, ওয়াইল্ড বাফেলো, টাইগারও রয়েছে এখানে, এলিফ্যান্টও দেখতে পাওয়া যায়, হাতিও দেখতে পাওয়া যায়। দেখা যাক কী কী দেখতে পাই। কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 1948 সালের 4 জানুয়ারি
অফিসিয়ালি ঘোষিত হয় উড়িষ্যা সরকারের দ্বারা, এবং আগেই বলেছি এটি শিমলিপাল ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত। 272 বর্গ কিলোমিটার জুড়ে এখানে রয়েছে বন্যপ্রাণ। জঙ্গল সাফারি করতে করতেই দেখা পেলাম এক চিতল হরিণের। সেও মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকালো, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আমাদের দিকে। আমরাও অভিভূত হলাম, দেখলাম বন্যপ্রাণকে। এখানে অনেক ধরনের জীবজন্তু আপনারা দেখতে পাবেন, যেমন রয়েছে হরিণ, তাছাড়াও এখানে রয়েছে আরও বেশ কিছু জীবজন্তু, যেমন এখানে দেখতে পাবেন হাতি, চিতা, বাইসন, ভাল্লুক, কিংকোবরা, 280-রও বেশি প্রজাতির মুরগি, হর্নবিলও। আমরা এগিয়ে চলেছি, হঠাৎ করে দেখা পেলাম ওয়াইল্ড বাফেলোর। আমাদের দেখেই তারা মুখ ফিরিয়ে তাড়াতাড়ি প্রবেশ করলো জঙ্গলে। তবে আমরাও কিন্তু আরও এগিয়ে চলেছি গহীন অরণ্যে। দেখা পাওয়া গেল এক বন মুরগিরও। অনেকক্ষণ সাফারি করলাম আমরা, সব কিছুই বেশ ভালো লাগছিল। এই জঙ্গলের মধ্যে সবুজ বনানী আর বন্যপ্রাণ দেখতে দেখতে কেটে গেল অনেকটা সময়। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় জলাশয়, যার নাম ঋষিয়া ড্যাম। আমরা এখন চলে এসেছি ঋষিয়া ড্যামে। মাটির তৈরি বাঁধ, সামনে বিশাল বড় ড্যাম, আর দূরের পাহাড়ের প্রতিচ্ছবি পড়েছে ড্যামের জলে। ঋষিয়া ড্যামকে ঘিরে রয়েছে ঘন জঙ্গল, যেখানে রয়েছে শাল, শিমুল গাছের বন। এখানকার প্রতিচ্ছবি পড়ে জলে, তাই জলকেও দেখায় নীলাভ। তাছাড়া যারা পাখি ভালোবাসেন, পাখি পর্যবেক্ষণের জন্য আদর্শ এই স্থান। এখানে কিংফিশার, ঈগল, হর্নবিল সহ বিভিন্ন পরিযায়ী পাখি আপনারা দেখতে পারবেন। আমরা এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন চলেছি ঋষিয়া ড্যাম থেকে প্রায় 35 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে। পার্কিং লটে গাড়ি রেখে আমরা এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার গেটের দিকে। গেটে যাওয়ার পথে দুদিকে রয়েছে অসংখ্য ডালার দোকান। পুজো দেওয়ার জন্য বিভিন্ন পূজা সামগ্রী আপনারা এখান থেকে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। এখান থেকে প্রায় 250 সিঁড়ি পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। গহীন বন, গহন অরণ্য, ঘন বনানীর ঠাস বুনট, নানান জীবজন্তু, নীলগিরি অর্থাৎ নীল পাহাড়ে বাঘেদেরও দর্শন মেলা অস্বাভাবিক নয় নীলগিরিতে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে এসে নিয়ে নিলাম পূজার সামগ্রী, আর এখান থেকে কয়েক ধাপ নামলেই আপনি পৌঁছে যাবেন পঞ্চলিঙ্গেশ্বরে। মিষ্টি মধুর টানে ধারা নামছে ঝর্ণার পাহাড় বেয়ে। পাহাড়ি খাদের ছোট্ট এক ফাটলে বহতা জলে দেবতা পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ 5 শিবলিঙ্গের অধিষ্ঠান। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে পেয়ে গেছে ভীষণ খিদে, তাই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে একেবারে ইনক্লুডেড। লাঞ্চে কী কী রয়েছে? রয়েছে গরম গরম ভাত, বেগুনি, আলুর ভাজা, উচ্ছে ভাজা, এটা টমেটোর মাখা মাখা সবজি, বিভিন্ন ধরনের সিজনাল ভেজিটেবলস। এখানে রয়েছে ডাল, এই দেখুন কত বড় লোকাল কাতলা মাছ, আর এই হচ্ছে টক, যা উড়িষ্যার একেবারে নিজস্ব। এই সব খেয়ে আরও কিন্তু বেশ কয়েকটি উল্লেখযোগ্য মন্দির আমরা দেখব। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে এখন আমরা ফিরে যাব বালাসোরের দিকে। বালাসোর যাওয়ার প্রায় 21 কিলোমিটার আগে আমরা এখন চলে এসেছি নীলগিরি পাহাড়তলির একটা ছোট্ট জনপদে। স্বর্ণচূড়া শৃঙ্গের ঠিক নিচেই অবস্থিত নীলগিরি পর্বতমালার মধ্যে নীলগিরি জগন্নাথ মন্দির এবং নিজগড় রাজবাড়ি। পুরী, কোরাপুট এবং বারিপদার পর এটাই হলো উড়িষ্যার চতুর্থ বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির। সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে সাদা রঙের মন্দির দুর্দান্ত। ইতিহাস বলছে ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হয়েছিল স্থানীয় রাজার বিরুদ্ধে
এই রাজপ্রাসাদে। যদিও প্রথম দিকে রাজার প্রচণ্ড অত্যাচারে বিদ্রোহ অনেকটা দমানো সম্ভব হয়েছিল, কিন্তু পরের দিকে স্বাধীনতা আন্দোলনকারীরাই রাজাকে বাধ্য করেন নীলগিরিকে ভারতে অন্তর্ভুক্ত করতে। আর তারপরে অন্যান্য রাজ্যগুলো ধীরে ধীরে ভারতের সঙ্গে যুক্ত হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেল এই রাজপরিবারের এক রাজা পুরীর রাজাদের মামা হন। জগন্নাথ মন্দির আর রাজবাড়ি দর্শন করে আমরা যাচ্ছি এক সুন্দর জায়গায়। চলে এসেছি নীল হ্রদ বা ব্লু লেকের সামনে। এখন আমরা চলে এসেছি ব্লু লেকের সামনে। পাহাড়ের রিফ্লেকশন লেকের জলে পড়েছে, আর লেকের মাঝখানে রয়েছে সুন্দর এক গাছগাছালিতে ঘেরা আইল্যান্ডও। এটি আদপে একটি পাথর খাদান। বৃষ্টির জল এবং ভূগর্ভস্থ জলের জন্য এখানে জল পরিপূর্ণ হয়ে যায়, আর চারপাশের সবুজ বনানী আর নীল আকাশের জন্য এই লেকের জল মনে হয় নীলাভ। ব্লু লেক দেখে আমাদের পরবর্তী গন্তব্য ইমামি জগন্নাথ মন্দির। ইমামি জগন্নাথ মন্দির কিন্তু ভীষণই নজর কাড়া। আমরা এখন পৌঁছে গেছি সেই মন্দিরের মূল ফটকের সামনে। এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের অবিকল প্রতিরূপ বলে দাবি করা হয়। এই মন্দিরটি ইমামি গ্রুপ দ্বারা নির্মিত এবং পরিচালিত। 2009 সালে এই মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় এবং 2015 সালের নভেম্বর মাসে এই মন্দিরটি উদ্বোধন হয়। এই মন্দির নির্মাণ করতে খরচা হয়েছিল 17 কোটি ভারতীয় মুদ্রা। প্রায় 12 মিটার উঁচু এই মন্দিরে রয়েছে 16টি কোণারক মন্দিরের মতো সেই বিখ্যাত চক্র। মন্দিরের ছাদে এবং দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বিষ্ণুর 10 অবতার ও আরও অনেক কিছু পটচিত্র আঁকা আছে। এখানে সকাল এবং সন্ধ্যায় আরতি দেখার মতন। নতুন আধুনিক স্থাপত্য যে এত সুন্দর হতে পারে, এই মন্দির না আসলে আপনি বুঝতে পারবেন না। ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে আবার গাড়িতে উঠে পড়লাম। প্রায় অন্ধকার হয়ে এসছে। আমরা এখন যাচ্ছি বালাসোর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বৈষ্ণব তীর্থ উড়িষ্যার বৃন্দাবন রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করতে। ক্ষীরও খান পিপুল পাতার চামচ দিয়ে স্বয়ং গোপীনাথ। কালের বেড়াজাল ডিঙিয়ে পিপুল গাছটি আজও দাঁড়িয়ে রয়েছে এখানে। জনশ্রুতি শ্রীকৃষ্ণের অবতার গোপীনাথ 800 বছর আগে বসবাস করতেন এখানে। তবে মন্দিরটি মাত্র 150 বছরের পুরনো। মন্দির গাত্রে শ্রীকৃষ্ণ লীলায় নানান আখ্যান উৎকীর্ণ, আর মন্দিরের মধ্যে রয়েছেন স্বয়ং গোপীনাথ। এখানে অবশ্যই সন্ধ্যা আরতি আপনারা দর্শন করবেন। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। সেই সকাল থেকে একের পর এক স্থান দেখে আমরা 1 ঘন্টার মধ্যে চলে এলাম ধুবলাগাড়ি বিচের এক সুন্দর বিচ ক্যাম্পে, ট্রিপল আর ক্যাম্পিং রিসর্টে। আমরা আস্তে আস্তে রিসর্ট যেন মায়াবী আলোয় সেজে উঠেছে। চারিদিকে রঙিন আলোয় সেজে উঠেছে এই সুন্দর বিচ রিসর্ট। আমরা যেই রুমে ছিলাম সেই রুম দেখুন কতটা স্পেসিয়াস। রয়েছে এসি, আলাদা বেসিন, সুন্দর আলাদা করে বসার জায়গা এবং অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। সেই সকালবেলা কলকাতা থেকে বেরিয়ে এত কিছু দর্শন করে এই রিসর্টে এসে ফ্রেশ হয়ে এখন করে নেব ডিনার। ট্রিপল আর ক্যাম্পে এসে রাতের এক ঝলক আপনাদের দেখিয়ে, রুম দেখিয়ে এখন সময় হয়ে গেছে ডিনারের। যেহেতু আজকে বালাসোরের প্রচুর জায়গা, ফরেস্ট থেকে শুরু করে জীবজন্তু, মন্দির, অনেক কিছু দেখেছি, তাই এখন ডিনার আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। ডিনারে দেখুন কি সুন্দর হাত রুটি সাজিয়ে দিয়েছেন। যারা ভেজ খাবেন তাদের জন্য কি সুন্দর রয়েছে দেখুন পনির আর আলু দিয়ে একটি সবজি, আর যারা ননভেজ ভালোবাসেন তাদের জন্য রয়েছে চিকেন। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। কাল সকালবেলা সমুদ্রে দাপাদাপি, বোট রাইড, অনেক কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে কিন্তু। আজ আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ। সকাল সকাল পাখির ডাকে গেল ঘুম ভেঙে।
নতুন দিনের শুভারম্ভ ট্রিপল আর ক্যাম্পে। গতকাল পাহাড়, ঝর্ণা, প্রচুর মন্দির, জঙ্গল, ওয়াইল্ড অ্যানিম্যালস সব কিছু দেখেছি। বাকি রয়ে গেছে নদী, সমুদ্র, বোটিং আর অনেক কিছু খাওয়া দাওয়া। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ওনারা দিয়েছেন গরম গরম চা আর দেখুন বিস্কিট। এই সব খাবো, তারপর যাব সমুদ্র সৈকতে। ট্রিপল আর ক্যাম্প থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে এগোলেই পড়বে ঝাউ গাছের জঙ্গল। সূর্য সবে উঠেছে, তাই রোদের তাপ যথেষ্ট কম। ঝাউ জঙ্গল পেরিয়েই আপনার সামনে ধরা দেবে উন্মুক্ত বঙ্গোপসাগর, বালিয়াড়ি, আর তারপরেই উত্তাল বঙ্গোপসাগর। এখানে সমুদ্র সৈকত প্রায় ফাঁকা বললেই চলে। খুব অল্প সংখ্যক ট্যুরিস্ট এখানে আসেন, আর সমুদ্র সৈকতে এসে একদিকে ঝাউবন আর অন্যদিকে এই বঙ্গোপসাগরের মত্ততা আপনাকেও কিন্তু পাগল করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে সমুদ্র সৈকত, ইতিউতি পড়ে আছে শঙ্খ ঝিনুকেরা, আর তারই মাঝে বারবার আছড়ে পড়ছে সমুদ্রের জল। আমিও তাই বেশিক্ষণ অপেক্ষা না করে সমুদ্রের জলে গুটি গুটি পায়ে নেমে পড়লাম। সমুদ্রের জল আস্তে আস্তে আছড়ে পড়ছে, এ এক অদ্ভুত অনুভূতি। কিছুক্ষণ নিজের মতো করে খেলে, লাফালাফি করে, জলের সাথে একটু আধটু ছোঁয়াছুঁইও খেললাম। তারপর সমুদ্র সৈকতের ধারে বসে দেখতে থাকলাম এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য। অনেকক্ষণ সময় কেটে যাবে আপনার এই সমুদ্র সৈকতে বসে, তাই সঙ্গে যদি ঘড়ি না থাকে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা সময় অতিবাহিত হয়ে গেল। আমরাও অনেকক্ষণ সমুদ্রের ধারে বসে জলের সঙ্গে খেলা করে অবশেষে সমুদ্রের ধার থেকে সেই ঝাউবন পেরিয়ে আবারও এখন যাচ্ছি ট্রিপল আর ক্যাম্পে। কারণ ঘড়িতে বাজে অনেকটা, সকাল 9টা প্রায়। সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। সমুদ্র সৈকত থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে দেখুন একদম হাতে তৈরি লুচি, একটা আলুর তরকারি, মিষ্টি এবং ডিম। এই সব খাবো। খেয়ে আমাদের অটো চলে এসেছে। এখান থেকে যাব বুড়িবালামের তীরে বোটিং করতে। আমাদের অটো চলে এসেছে, আমরা এখন বোটিং করতে যাব বুড়িবালামের তীরে, মানে বুড়িবালামের নদীতে, এবং তার সঙ্গে যাব ঐতিহাসিক সেই বুড়িবালামের ম্যানগ্রোভের জঙ্গলে, যেখানে বাঘা যতীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ সরকারের। অটো করে চলে এলাম নদীর ধারে, মানে বুড়িবালামের তীরে। আসার সঙ্গে সঙ্গেই বোট অপেক্ষা করছিল, তাই আমরাও উঠে পড়লাম বোটে। বোটে সুন্দর করে চেয়ার রয়েছে, সেই চেয়ারে বসে আমাদের শুরু হলো বুড়িবালাম অভিযান। আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চলেছে। মনে বড়ই এক আশার সঞ্চার হচ্ছিল। এই সেই নদী, এই সেই জায়গা যেখানে বাঘা যতীন তার অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। নদীর মধ্যে দাঁড় করানো আছে মাঝি ভাইদের বড় বড় ট্রলার, যারা সমুদ্রে মাছ ধরতে যান। আর তারই মাঝখানে দেখতে পেলাম বেশ কয়েকটি সিগাল পাখিকে, যারা নিজেদের মধ্যে খেলায় মত্ত মাছ ধরছে উড়তে উড়তে। বেশ ভালো লাগছিল এই স্থান। জেলেদের নৌকা পেরিয়ে আমরা আরও এগিয়ে চলেছি এখানকার সেই বিখ্যাত ঐতিহাসিক ম্যানগ্রোভ অরণ্যের দিকে। নদীর ধারে বসে আছে বেশ কয়েকটি বক মাছের অপেক্ষায়। গল্প করতে করতে চলে এলাম সেই ম্যানগ্রোভ জঙ্গলের কাছে। বিপ্লবী বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই স্থানে 1915 সালের 10ই সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়াই করে শহীদ হন। এই নদীর তীরবর্তী এলাকা ঘন জঙ্গল ও আর্দ্র ভূমিতে ঘেরা, যা ম্যানগ্রোভ বনের অংশ হিসেবে পরিচিত। আর এখানেই সেই বাঘা যতীনের বুড়িবালাম যুদ্ধ নামে
ইতিহাস খ্যাত। এখানে তিনি আহত অবস্থাতেও অটল থেকে দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। এই ঐতিহাসিক স্থান আজও মনে করিয়ে দেয় ওনার দেশপ্রেমের কথা। বুড়িবালামের নদীর ধার, ঐতিহাসিক স্থান, ম্যানগ্রোভ অরণ্য দেখে বুড়িবালাম ধরে চলে আসলাম সুন্দর এক আইল্যান্ডে। যেই আইল্যান্ডটা সচরাচর যখন খুব জল থাকে বর্ষাকালে তখন প্রায় ডুবেই থাকে, অল্প একটু দেখা যায়। এখন যেহেতু জল কম, এখন তাই অনেকটাই বালির জায়গা দেখা যাচ্ছে। আর যেই আইল্যান্ডের নাম সি গোল্ড আইল্যান্ড। ছোট্ট এক বালির দ্বীপ, যেখানে শুধুমাত্র নৌকা করেই আসা যায়। এখানকার পরিবেশ কিন্তু মনে হবে ছোট্ট এক মরুভূমিতে আমরা চলে এসেছি। পুরো দ্বীপটাই বালির। এখানে আপনারা হেঁটে বেড়ান, ঘুরে বেড়ান চারদিক, বেশ ভালো লাগবে এই স্থানে কিন্তু সময় অতিবাহিত করতে। আমরা বালি নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ খেলা করলাম। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে, বালির ঘর বানিয়ে সুন্দরভাবে খেলা করতে পারে। এই আইল্যান্ডেও প্রচুর শঙ্খ ঝিনুক আপনারা দেখতে পারবেন। আমরা এই আইল্যান্ডে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরতি পথে উঠে পড়লাম আমাদেরই সেই বোটে। সেই বোট এখন আমাদের নিয়ে যাচ্ছে মেনল্যান্ডে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের এই অফবিট ভ্রমণ কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের যে অটো আমাদের ক্যাম্প থেকে নিয়ে এসেছিল এখানে, সেই অটোই আবার আমাদের পৌঁছে দিল RRR ক্যাম্পে। আমরা যে এবারে ট্রিপ করলাম 1 নাইট 2 ডেজের, যিনি ব্যবস্থা করে দিয়েছেন তাকে আমরা পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আমাদের তো অসাধারণ লাগলো সব কিছু, পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, কি বাদ রয়েছে সমুদ্র থেকে শুরু করে থাকা খাওয়া যাবতীয় সব কিছু। এবার দর্শক বন্ধুদের যেই প্রশ্নগুলো থাকে সেগুলো আমি একটু করি, যে এই পুরো প্যাকেজের খরচা কি আছে? দেখুন, এই প্যাকেজটা টোটাল আমাদের 1 নাইট 2 ডে করছি, যেহেতু যারা উইকেন্ডে ছুটি পায় মানে শনিবার কি রোববার দেখে, তার জন্য এই 1 নাইট 2 ডেজ আমি একটা ট্যুর বানিয়েছি। আমাদের বালেশ্বর ট্যুর এটা হচ্ছে। আমাদের প্রথমে বন্দে ভারতে যারা আসবে এই ট্যুরটা পাই মানে বহুত সুইটেবল। হ্যাঁ, বন্দে ভারতে না আসলে এই ট্যুরটা করা যাবে না। তার জন্য আমাদের প্রথম হবে পিক আপ হবে বালেশ্বর টু বালেশ্বর থাকবে। বালেশ্বর স্টেশন থেকে পিক আপ করিয়ে আপনাকে নিয়ে যাব কুলডিয়া ফরেস্ট, সব ফরেস্ট সাফারি থাকবে, ঋষিয়া ড্যাম থাকবে, ঋষিয়া ড্যাম, তারপরে থাকবে আপনার পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পুল, নীলগিরি পাহাড়, রাজবাড়ি, ব্লু লেক, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এই 5-7টা ইনক্লুডিং একদিনের মধ্যে আপনি সব কিছু দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে দুবলাগুড়ি বিচ আসবেন, মানে ওখানে নাইট স্টে থাকছে, আমাদের নিজের রিসোর্ট আছে, ওখানে নাইট স্টে থাকবে। আমাদের এই ট্যুরটা 1 রাত 2 দিন থাকা খাবার সব কিছু মিলিয়ে টোটাল 4,500 টাকা পার হেড পড়বে। কিন্তু আর একটা কথা, এই ট্যুরে আমি বোটিং বি রেখেছি 1.5 ঘন্টা উপরে বোটিং, যেখানে বাঘা যতীন, যেখানে হত্যা বুড়িবালামতে রিভার্সে হত্যা হয়েছিল, ওইখানে আমাদের এখানে খাড়ি আছে, ম্যানগ্রোভ জঙ্গল, একটা আয়ারল্যান্ড আছে, সেখানে বোটিং হয়। সেটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বোটিং সাফারি করেই আমাদের এইগুলো বোটিংয়ের গাড়ি ভাড়া সব কিছু থাকছে এইখানে এই প্যাকেজের মধ্যে। আপনাকে বালেশ্বর স্টেশনে ড্রপ অবধি, হ্যাঁ, সব খাওয়া দাওয়ার সব ইনক্লুডিং থাকবে এইখানে। এইবার এটা তো পার হেড হলো, কিন্তু দাদা মিনিমাম কতজনকে আসতে হবে? হ্যাঁ, মিনিমাম এই ট্যুরটা 4 জন না হলে হবে না, 2 জন হলে হবে, একটু কস্ট বেড়ে যাবে, খরচাটা বেড়ে যাবে, এটা তো ভীষণই স্বাভাবিক ব্যাপার। আর এই প্যাকেজ বুকিং হবে কি করে? বুকিং দাদা এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন, আমার সঙ্গে একটু স্ক্রিনে নাম্বার দিয়ে দিবেন দাদা, আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করার পর আমি বুকিং যে যতগুলো সাইট সিন, ডে 1-এর সাইট সিন, ডে 2-এর সাইট সিন সব আপনাকে পাঠিয়ে দিব। সব ডিটেলস দাদা পাঠিয়ে দেবেন পরে আপনি অ্যাডভান্স 40% অ্যাডভান্স হওয়ার পর না বুকিং কনফার্ম হবে। একদম ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার দাদা। তাহলে আর অপেক্ষা কিসের? ছোট্ট ছুটিতে কলকাতার এত কাছে চলে আসুন, পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র সব কিছু দেখতে। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।